ছাত্ররা স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমরা তোমাদের যেহেতু সামনে ঈদের পরে, ভ্যাকেশনের পরে টেস্ট এক্সাম, সেটা যদিও গুগল ফর্মে পরীক্ষাটা নেওয়ার কথা বলা হচ্ছে, সেটা হোক বা টেস্ট এক্সাম হোক, সেটাকে অর্থাৎ রিটেন ফর্মেটে টেস্ট এক্সাম হোক, যে ফর্মেটেই হোক, তো সেটাকে ফোকাস করে তোমাদের কিছু এক্সট্রা ক্লাস যেটা চলছে, আমরা গত 2 ক্লাসে মূলত শর্ট সিলেবাসটা নিয়ে আলোচনা করেছি, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে। এবং ফার্স্ট পেপার অংশের আলোচনার পরে তোমাদের বলেছিলাম আমি স্পেশাল কোনো টপিক নিয়ে যদি তোমাদের প্রবলেম থেকে থাকে সেটা তোমরা জানাবে। তো 2-1 কাছ থেকে যেরকম রেসপন্স পেলাম যে মহাশূন্যের রকেটের গতি রিলেটেড সেই ইকুয়েশন বা সেই ম্যাথগুলো নিয়ে একটু ডিসকাস করলে ভালো হয়। শুরুতেই আজকের ক্লাসের শুরুতে ফার্স্ট পেপার অংশ থেকে এই টপিকটা আমি আলোচনা করব, যে চ্যাপ্টার 4-এ নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে তোমরা এটা পড়েছো যে মহাশূন্যে রকেটের গতি, ঠিক আছে? তো সেটা নিয়ে ইকুয়েশনগুলো কিভাবে আসলো বা 2-1 ম্যাথ এই টপিক নিয়ে দেখব। মহাশূন্যের রকেটের গতি যখন বিবেচনা করা হয়, একটা রকেট যখন নিক্ষেপ করা হয়, রকেটের মধ্যে আমরা প্রথমত কি থাকে, কিছু পরিমাণ জ্বালানি চেম্বারে দেওয়া হয়। সেই জ্বালানি যেদিকে নির্গমন হয়, প্রচণ্ড বেগে যেদিকে জ্বালানি নির্গমন হয়, রকেটটা তার বিপরীত দিকে গমন করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কিছু জিনিস ধরে নিতে পারি, ইন ডিটেলস বলছি না, আমি সংক্ষেপে জিনিসগুলো বলে যাচ্ছি। যে রকেট একটা আলাদা বিষয়, জ্বালানি একটা আলাদা বিষয়। শুরুতে রকেটের ক্ষেত্রে যদি বলি, রকেটের ভর সেটা হচ্ছে ক্যাপিটাল এম ধরতে পারি আমরা। রকেটের বেগ সেটাকে ধরতে পারি ক্যাপিটাল ভি। রকেট যেহেতু উপরের দিকে জ্বালানি যেদিকে নির্গমন হচ্ছে তার বিপরীত দিকে যায়, একটা সে ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল অনুভব করে, তো রকেটের সে ঊর্ধ্বমুখী বল সেটাকে বলতে পারি এফ, ঠিক আছে? আর জ্বালানির ক্ষেত্রে যে জিনিসগুলো বলতে পারি সেগুলো হচ্ছে জ্বালানির ভর, জ্বালানি যে গ্যাস রয়েছে সেগুলোর ভর হচ্ছে ডেল এম। গ্যাস নির্গমন বেগ, গ্যাসের বেগ তো নয়, গ্যাস নির্গমনের বেগ সেটা হচ্ছে ভি পরিমাণ। আর নির্গমনের সময় সেটাকে ধরতে পারি ডেল টি পরিমাণ। যেহেতু ভরের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, তাহলে ডেল এম আর ডেল টি এভাবে ধরে নিতে পারি, ঠিক আছে? তো ডেল টি সময় যেহেতু ভরের পরিবর্তন হয়, তো এক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে বা জ্বালানির ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হচ্ছে কতটুকু, যেহেতু ভর এবং বেগ দুটাই পরিবর্তন হচ্ছে, তাহলে এটা হচ্ছে ডেল এম ইন্টু ভি পরিমাণ। ভরবেগের পরিবর্তন কেন বলছি সেটা বলার কারণ হলো যে আমরা জানি বলের ঘাতের সঙ্গে ভরবেগের পরিবর্তনের একটা সম্পর্ক রয়েছে। ভরবেগের পরিবর্তন সমান হচ্ছে গিয়ে বলের ঘাত। তো রকেটের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন এখানে কত, ডেল এম ইন্টু ভি। আর বলের ঘাত আমরা জানি বল ইন্টু বলের ক্রিয়াকালের গুণফল। ক্রিয়াকাল বলতে এখানে জ্বালানি পরিবর্তন হতে যে সময় লাগে সেটা ডেল টি। তাহলে এখান থেকে আমরা রকেট যে উপরের দিকে যে বলে যাবে সেই বলটা বের করতে পারি এফ সমান ডেল এম বাই ডেল টি ইন্টু স্মল ভি পরিমাণ। স্মল ভি মানে এখানে জ্বালানি নির্গমনের বেগ, রকেটের বেগ নয় কিন্তু। আবার দেখো একটু যদি খেয়াল করো, রকেট উপরের দিকে উঠছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের বাধা কাটিয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত জি নিচের দিকে ক্রিয়া করবে আর এফ ক্রিয়া করবে উপরের দিকে। তাহলে এক্ষেত্রে দুটি বিপরীতমুখী বল যখন ক্রিয়া করে তখন রকেটের যে লব্ধি বল অনুভব হয়, রকেটের জন্য যে লব্ধি বল সেটা আমরা বলতে পারি এফ মাইনাস ডাব্লিউ, কারণ তার ওজন নিচের দিকে ক্রিয়াশীল, রকেটের ওজন। তাহলে সমান সমান আমরা লিখতে পারি
ডেল এম বাই ডেল টি ইন্টু ভি মাইনাস এম জি। এটা হচ্ছে রকেটের লব্ধি বল। তোমার প্রশ্নে কি বলা হচ্ছে সেই অনুযায়ী তুমি ঊর্ধ্বমুখী বল বা ঊর্ধ্বমুখী ধাক্কার ইকুয়েশনটা অ্যাপ্লাই করবে বা লব্ধি বলের ইকুয়েশনটা অ্যাপ্লাই করবে। আবার এখানে আমরা বল পেয়েছি একটু আগে। এটা এই বলের ইকুয়েশন অনুযায়ী যদি রকেটের তাৎক্ষণিক ত্বরণ বলি, তাৎক্ষণিক ত্বরণ বলছি কিন্তু কথাটা তাৎক্ষণিক ত্বরণ এ সমান লিখতে পারি, আমরা জানি এফ সমান এম এ, তাহলে এ সমান এফ বাই এম। রকেটের তাৎক্ষণিক ত্বরণ, এটা রকেটের বেলা, জ্বালানির বেলায় নয়, যেহেতু রকেট উপরের দিকে উঠছে। তাহলে এটা দাঁড়ায় 1/m ইন্টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি, অর্থাৎ ভি বাই এম ডেল এম বাই ডেল টি। এটা হচ্ছে রকেটের তাৎক্ষণিক ত্বরণ। ঠিক যেভাবে রকেটের ঊর্ধ্বমুখী বল উপরের দিকে ক্রিয়াশীল, রকেটের ত্বরণও উপরের দিকে ক্রিয়াশীল, আর অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল। এটাও ত্বরণ এটাও ত্বরণ, দুটি পরস্পর বিপরীত দিকে যখন ক্রিয়াশীল হয় তখন তাহলে রকেটের ক্ষেত্রে যে লব্ধি ত্বরণ আমরা পাই সেটা লিখতে পারি এ মাইনাস জি, যেহেতু পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। এ হচ্ছে যেহেতু রকেট উপরের দিকে গমন করছে সেই ত্বরণটাকে পজিটিভ ধরছি, আর জি তার বিপরীতমুখী বলে জিটাকে নেগেটিভ ধরা হচ্ছে। তাহলে এ মাইনাস জি সমান লেখা যায়, কি লিখতে পারি আমরা, ভি ডিভাইডেড বাই এম ইন্টু ডেল এম বাই ডেল টি মাইনাস জি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণটাকে এখান থেকে বাদ দিব। এই হলো আমার রকেটের জন্য প্রয়োজনীয় ইকুয়েশন। প্রথমে হচ্ছে রকেটের বল বা ঊর্ধ্বমুখী ধাক্কা, সেখান থেকে লব্ধি বল, তারপরে রকেটের তাৎক্ষণিক ত্বরণ, সেটা প্রয়োজন হতে পারে, আবার কখনো কখনো রকেটের লব্ধি ত্বরণ সেটাও প্রয়োজন হতে পারে। এখন কোনটা কখন অ্যাপ্লাই করব তার একটা ব্যাপার রয়েছে। আমরা একটা ছোট ম্যাথ দেখি, ম্যাথ দেখলেই বুঝতে পারবো কোনটা কখন, বা সেখানে একটু ডিসকাস করি। প্রশ্নটা হচ্ছে এরকম, একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডে এর ভরের 1/50 অংশ হারায়। রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ 2500 মিটার পার সেকেন্ড হলে রকেটের ত্বরণ কত? তোমাদের বইয়েরই একটা প্রশ্ন। এখন প্রশ্নে যখন বলা হচ্ছে রকেটের ভরের 1/50 অংশ হারায়, রকেট আমরা জানি যে ভর তো ফিক্সড একটা ভ্যালু, তাহলে ভর হারায় কিভাবে রকেট? এই ধরনের ম্যাথে যেখানে নির্গমন গ্যাস, নিষ্ক্রান্ত গ্যাস কতটুকু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ডেল এম, সেই সম্পর্কে ধারণা দেওয়া থাকে না, তখন আমরা রকেটের ভর আর যে গ্যাস নির্গমন হচ্ছে সেই ভর দুটোকে মিলিয়ে একটা ভর হিসেব করব। আমি আবারও বলছি, যদি রকেটের ভর এবং নির্গমন হওয়া গ্যাসের ভর আলাদাভাবে না থাকে সেক্ষেত্রে দুইটা ভরকে মিলিয়ে আমরা একটা ভর হিসেব করব। যেমন এই ম্যাথে কতটুকু গ্যাস কত সময় 2 সেকেন্ডে কতটুকু গ্যাস নির্গমন হচ্ছে সেটার কথা বলা হয়নি, তাহলে আমরা রকেট আর গ্যাসের ভর মিলিয়ে একটা ভর হিসেব করব। তো ধরলাম যে রকেটের ভর, ইনিশিয়াল ভর, সেটা হচ্ছে ভর ছিল এম পরিমাণ, দুইটা মিলিয়ে, অর্থাৎ রকেটের ভর আর গ্যাসের ভর মিলিয়ে। তাহলে আমার প্রশ্নে বলা হচ্ছে এটির ভরের 1/50 অংশ হারায়, অর্থাৎ প্রশ্ন মতে পরিবর্তিত ভর হচ্ছে কতটুকু, ডেল এম, আমাদের যে ইকুয়েশন, ত্বরণের ইকুয়েশনে যে ডেল এম রয়েছে সেখানে মান বসানোর জন্য ডেল এমটা এখন ধরছি পুরোটা মিলিয়ে, অর্থাৎ রকেটের ভর আর গ্যাসের ভর মিলিয়ে। সেটা যেহেতু তার ওজনের 1/50 অংশ হারায়, বাকি থাকলো ধরলাম 1/50 অংশ, অর্ধেক হারালো অর্ধেক বাকি থাকলো, ঠিক আছে। এছাড়াও রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগটা বলা হচ্ছে 2500 মিটার পার সেকেন্ড ভি, সেটা ধরলাম। আর সময় বলা হচ্ছে, সময় ব্যবধান ডেল টি, সেটা হচ্ছে 2 সেকেন্ড। এখন রকেটের ত্বরণ কত বলেছে, আমরা তো একটু আগে ত্বরণের দুইটা ইকুয়েশন দেখলাম, একটা বলেছি তাৎক্ষণিক ত্বরণ আর একটা বলেছি যে লব্ধি ত্বরণ। তো এখানে কোনটা অ্যাপ্লাই করব?
যদি প্রশ্নে বলা হয় যে এরকম তাৎক্ষণিক ত্বরণ সরাসরি উল্লেখ থাকলে তো তার ইকুয়েশনটাই লিখবে, আর যদি এরকম না থাকে, বলা হয় যে রকেটটি উৎক্ষেপণের 2 সেকেন্ড পরে ত্বরণ কত, রকেটটি উড্ডয়নের কয়েক সেকেন্ড পরে ত্বরণ কত, তখন আমরা তাৎক্ষণিক ত্বরণটা লিখব। আর যদি এরকম বলা না থাকে, যেমন এই প্রশ্নে বলা হচ্ছে রকেটের ত্বরণ কত, তাহলে আমরা তাৎক্ষণিক ত্বরণ আর যে অভিকর্ষজ ত্বরণের মাইনাস করে যে লব্ধি ত্বরণ পেয়েছি সেই ইকুয়েশনটা লিখবো। তো এক্ষেত্রে তাহলে ত্বরণ সমান আমরা লিখতে পারি সমান সমান a মাইনাস জি। তাহলে এর ইকুয়েশন আমরা একটু আগে পড়েছি v বাই এম ইন্টু ডেল এম বাই ডেল টি মাইনাস জি। তো v বলা আছে 2500 আর এম তো এমই ইনিশিয়াল ভ্যালু, ডেল এম বলা আছে এম বাই 50 ইন্টু ডেল টি বলা আছে এখানে 2 সেকেন্ড মাইনাস 9.8। তাহলে এম চলে গেল, হিসেব করলে আমরা যে মানটা পাই এখানে সেটা হচ্ছে 15.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইভাবে রকেটের আরো যে ম্যাথগুলো আছে সেগুলোর ফর্মেট যদি প্র্যাকটিস করো, কোন ক্ষেত্রে কোন ইকুয়েশনটা একটুখানি খেয়াল করলে সেটা বুঝতে পারবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। বাকি ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমাদের বিশেষ ক্লাসের সময় যেহেতু খুবই স্বল্প, আমরা 4টা ক্লাসের মধ্যে আজকে তোমাদের জন্য 3rd ক্লাসটা শেয়ার করছি। এরপরে আর একটা ক্লাস পাবো আমরা। তো ফার্স্ট পেপার থেকে তোমাদের যেটা রিকোয়েস্ট ছিল সেই টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। সেকেন্ড পেপারে আমি কিছু জিনিস আলোচনা করব, কারণ ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো রয়েছে মোটামুটি কম বেশি সেগুলো তোমাদের জানা বিষয় রয়েছে। সেকেন্ড পেপারে একটু ভুল হয় যেসব জায়গাগুলো, যেমন সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এন্ট্রপির ম্যাথগুলো একটু ভুল হয় বেশি, তো সেই অংশটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। আমি আর এন্ট্রপির ম্যাথ তোমাদের দেখাচ্ছি না। চলতড়িৎ থেকে কারশফস ল, কারশফের যে সূত্রগুলো রয়েছে সেটা এবং হুইটস্টোন মিলিয়ে যে প্রশ্নটা, চলতড়িৎ বললেই কিন্তু রোধের সমবায়, কারশফ ল, হুইটস্টোন ব্রিজ, এই জিনিসগুলো বেশি আসে। তো সেই রকম একটা ম্যাথ তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারশফ ল এবং হুইটস্টোন ব্রিজ রিলেটেড ম্যাথ। তো হুইটস্টোন ব্রিজের ব্যাপারটা তো তোমরা জানো। কারশফ ল 2টা ল আছে, যার মধ্যে প্রথম সূত্র আমরা জানি যে কোনো একটা পয়েন্টে, একটা সার্কিটের কোনো একটা পয়েন্টে যে টোটাল কারেন্ট সেটা শূন্য হয়। বেশি কনফিউশন হয় সেকেন্ড লটা নিয়ে। সেকেন্ড লটা কি, কোনো একটা আবদ্ধ লুপের মধ্যে প্রবাহগুলোকে, ক্লকওয়াইজ যে প্রবাহগুলো সেগুলোকে ধনাত্মক ধরতে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহগুলোকে ঋণাত্মক ধরতে হয়। সেটা হলো প্রবাহের ব্যাপার। আরেকটা হচ্ছে সে আবদ্ধ লুপের মধ্যে যেই তড়িৎ উৎসগুলো ক্লকওয়াইজ কারেন্ট পাঠাবে সেগুলোকে পজিটিভ ধরা। যেমন এই উৎসটা যদি আমি ধরি, এর ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, এই যদি ক্লকওয়াইজ কারেন্ট পাঠায় তাহলে তার সিগন্যালটাকে আমরা পজিটিভ ধরবো, আর অ্যান্টি ক্লকওয়াইজ পাঠালে নেগেটিভ ধরা হয়। আর দ্বিতীয় সূত্রটা কি, আবদ্ধ বর্তনীর মধ্যে বিভিন্ন অংশগুলোর, সার্কিটের বিভিন্ন অংশগুলোর রোধ আর তাদের যে আনুষঙ্গিক কারেন্ট রয়েছে তার সমষ্টি যদি নির্ণয় করি সেটা মোট তড়িৎচালক বলের সমান হবে। তো এই সূত্র দুটিকে কাজে লাগিয়ে এখানে একটা ম্যাথ রয়েছে যে পি কিউ আর এস, এটা তো আমরা জানি পি কিউ আর এস। তো এইরকম একটা হুইটস্টোন ব্রিজ রয়েছে, এখানে গ্যালভানোমিটার। যদি গ্যালভানোমিটারের প্রবাহ আইজি 0 হওয়ার জন্য প্রথম বাহুর রোধের মান কত পরিবর্তন হবে। প্রশ্নটা একটু অন্যভাবে করা হয়েছে, কিন্তু তোমাদের পরিচিত প্রশ্ন, যে তোমাদের প্রশ্নে থাকে কিন্তু তৃতীয় বাহুতে কত রোধ যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থা আসবে, চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থা আসবে। ওই প্রশ্নটাই একটু ঘুরিয়ে করেছে। গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হওয়া মানেই তো দুটি একটা ব্রিজ সাম্যাবস্থায় আসা।
তো সেক্ষেত্রে ওই প্রশ্নটাই ব্রিজটি সাম্যাবস্থায় আসার জন্য প্রথম বাহুর রোধ কত পরিবর্তন করতে হবে, সেই প্রশ্নটাই মূলত এটা। তো আমরা সেক্ষেত্রে জানি ক নম্বর প্রশ্নের সমাধান যদি করি, P/Q সমান R/S, সেটা আমরা জানি। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি P/Q সমান, যেহেতু R/S মানগুলো একটু বসে, আমরা P সমান 100 ওহম, Q সমান 10, R সমান 60, S সমান 5 ওহম। ঠিক আছে, এখান থেকে তাহলে ব্রিজটি সাম্যাবস্থায় আসার জন্য মূলত এখানে যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা P1 এর ভ্যালু। ব্রিজটি সাম্যাবস্থায় আসার জন্য যে মান লাগবে সেটা ধরলাম P, তাহলে সেই P কত লাগবে? P সমান আমরা হিসেব করলে দাঁড়াবে RQ ডিভাইডেড বাই S, RQ ডিভাইডেড বাই S, অর্থাৎ 60 ইন্টু 10 ডিভাইডেড বাই 5, অর্থাৎ P সমান হওয়া প্রয়োজন 120 ওহম, বাট আমার প্রশ্নে দেওয়া আছে P1 সমান 100 ওহম, অর্থাৎ মান বাড়াতে হবে। মান বাড়াতে হলে আমরা জানি যে রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, অর্থাৎ নতুন যে রোধটা যুক্ত করতে হবে সেটা শ্রেণীতে হবে। এক্ষেত্রে আমরা নিয়মটা জানি, P সমান P1 প্লাস P2। P1 তো দেওয়াই আছে প্রশ্নে, তাহলে P2 সমান কত হবে? P মাইনাস P1, অর্থাৎ P সমান হচ্ছে 120 মাইনাস P1 সমান প্রশ্নে দেওয়া আছে 100, তাহলে P2 সমান হতে হবে কত? 20 ওহম, এবং সেটা কিভাবে যুক্ত হবে? শ্রেণীতে যুক্ত হবে। এই অঙ্ক আমরা সবাই জানি, শুধু প্রশ্নটা একটু ডিফারেন্ট টাইপের, এই কারণে এখানে কনফিউশন হতে পারে। ঠিক আছে, এটা গেল প্রথম অংশ। আমরা প্রশ্নের দ্বিতীয় অংশ যদি সলভ করতে চাই, অর্থাৎ খ নাম্বার অংশটা, G সমান 15 ওহম হলে এখানে গ্যালভানোমিটারের রোধ G সমান যদি 15 হয়, তাহলে IG সমান কত হবে? IG অর্থাৎ গ্যালভানোমিটার কারেন্ট আমরা বের করতে হবে। তো কারেন্টের জন্য আমরা যদি হিসেব করি, ধরে নিই যে প্রথম ব্রাঞ্চের কারেন্ট I1, গ্যালভানোমিটার কারেন্ট তো IG, তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট হবে I1 মাইনাস IG, এই ব্রাঞ্চের কারেন্ট হবে I2, তাহলে এই ব্রাঞ্চের লাস্ট ব্রাঞ্চের কারেন্টে I2 আর IG মিলে I2 প্লাস IG হবে। ঠিক আছে, তো এই কারেন্টের ভ্যালুগুলো আমরা ধরে নিলাম। এইবার আমরা সমাধান করতে চাই। তো সমাধান করতে হলে আমরা এখানে লুপ কনসিডার করব। প্রথমে নাম যদি দিই আমরা ABCD, প্রথমে এই লুপটা ABD, এই লুপটা আমরা ক্লকওয়াইজ, সবসময় সব লুপ ক্লকওয়াইজ হিসেবে ধরবো। ABD এই লুপে, ABD এ লুপে যদি হিসেব করি, আমরা কি লিখতে পারি? ABD এ লুপে লিখতে পারি 100 I1, তারপরে প্লাস, দেখো ক্লকওয়াইজ ধরেছি আমরা লুপটা, আর এই ক্ষেত্রে কারেন্টও কিন্তু ক্লকওয়াইজ যাচ্ছে। যে কারেন্টগুলো ক্লকওয়াইজ হবে সেগুলো প্লাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস। তারপরে রয়েছে IG 15 IG, তারপরে রয়েছে DA, এই ব্রাঞ্চ, DA ব্রাঞ্চের কারেন্ট কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস 60 I2। এই লুপের মধ্যে যেহেতু কোনো তড়িৎ কোষ নেই, সমান সমান 0 লিখতে পারি আমরা। 100 I1 প্লাস 15 IG মাইনাস 60 I2 সমান সমান লিখলাম 0। এটাকে শর্ট করেও লিখতে পারি 20 I1 প্লাস 3 IG মাইনাস 12 I2 সমান সমান 0। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এটা একটা লুপ গেল। BCDB, এটাকে আরেকটা লুপ ধরতে পারি, BCDB, এটাকে আরেকটা লুপ ধরছি। এই লুপে আমরা যদি লিখি কারেন্টের ভ্যালুগুলো, তাহলে B থেকে C লুপে হচ্ছে আমার রেজিস্ট্যান্স হচ্ছে 10, আর কারেন্ট হচ্ছে I1 মাইনাস IG, যেহেতু ক্লকওয়াইজ এটাকে প্লাস হিসেবে লিখছি। তারপরে CD এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ,
তো এটা মাইনাস হবে, তাহলে 5 ইন্টু I2 প্লাস IG, -5 × I2 প্লাস IG। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিবি ব্রাঞ্চ। ডিবি ব্রাঞ্চে আইজি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে, তাহলে মাইনাস হবে -15 × IG = 0। এই ব্রাঞ্চেও কোনো আমার যেহেতু তড়িৎ কোষ নাই, তাহলে এটাকেও সমাধান করে লিখতে পারি 10I1 - 10IG - 5I2 - 5IG - 15IG = 0, বা এটা দ্বারা 10I1 - 30IG - 5I2 = 0। শর্ট করে লিখতে পারি আমরা 2I1 - 6IG - I2 = 0। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। ঠিক আছে, এখন আমরা 1 আর 2 যদি হিসেব করি, 1 আর 2 থেকে যে কোনো একটা টার্ম I1 বা I2 কে বাদ দিতে চাই, সমাধান করি 1 আর 2 এই দুটো ইকুয়েশন থেকে যদি সমাধান করি, যে কোনো একটা টার্ম বাদ দিতে চাই, 1 and 2 সমাধান করে আমরা I1টাকে বাদ দিতে চাই ধরলাম, তাহলে জাস্ট কি করব, সমাধানের নিয়মে সমাধান করব। এই দুটো সমীকরণকে, সেকেন্ড সমীকরণকে যদি 10 দিয়ে গুণ করি, এটা 20I1 হয়, তারপরে মাইনাস করে সমাধান করলে আমরা কিন্তু এখান থেকে যেটা পাই, I2-র ভ্যালুটা পাই। I2 ভ্যালুটা বের করতে পারি সমাধান করে। I2 সমান হচ্ছে 63/2 IG বা 31.5 IG। এই দুটি সমীকরণের সমাধান আশা করি তোমাদেরকে দেখানোর প্রয়োজন নাই, সমাধান করলেই কিন্তু I2 এর এই মান পাবে। এখন I2 এর মান আমরা পেলাম, IG এর আমাদের মোটিভটা হলো IG এর মান বসানো। I2 এর মান পেলাম আমরা। এখন এখানে যদি থার্ড আরেকটা লুপ কনসিডার করে, অনেক নিয়মেই করা যায় অঙ্কগুলো, এটুকু করে I2 এর ভ্যালু হিসেব করে I1 এর আবার ভ্যালু বের করা, সেভাবেও করা যায়। সেটা না করে আমরা এখানে থার্ড আরেকটা লুপ যদি বিবেচনা করি, যেখানে I2 রয়েছে, শুধুমাত্র I2 কার রয়েছে, সেরকম একটা লুপ হচ্ছে ADC, এটাকে যদি ই ধরি, ADCEA, তাহলে ADCEA এই লুপ যদি বিবেচনা করি, এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, চিত্র সহ খেয়াল করবে একটু। ADCEA লুপে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 60I2 + 5 × I2 + IG = 10। কিভাবে হলো? ADCEA, প্রথমে এডি ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে ক্লকওয়াইজ, সেটা পজিটিভ 60I2, ডিসি ব্রাঞ্চের কারেন্ট ক্লকওয়াইজ, তাহলে I2 + IG × 5 = যেহেতু এই সোর্সটা ক্লকওয়াইজ কারেন্ট পাঠাচ্ছে, তো এর মানটাও আমরা পজিটিভ ধরে নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা I2 এর ভ্যালু বসাই, 60I2 + 5I2 + 5IG = 10, সমান লিখতে পারি 65I2 + 5IG = 10। এখানে যদি আমরা I2 এর মান বসাই, 65 × 31.5 IG + 5IG = 10, এবং সমাধান করি, IG সমান পাবো 4.8 × 10⁻³ ওহম। তো এই হলো আমাদের গ্যালভানোমিটার কারেন্ট। তাহলে মূলত কাজ হলো এখানে লুপ বিবেচনা করা, লুপটাকে প্রপার ওয়েতে বিবেচনা করা, এবং পজিটিভ এবং নেগেটিভ সাইনগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারা। তো তোমরা কারশফের লটা যদি ভালোভাবে বুঝো, কিছু ম্যাথ সলভ করো, তাহলে লুপটা এবং কিভাবে লুপে কারেন্ট ভোল্টেজ হিসেব করতে হয় সেই জিনিসটাও ক্লিয়ার হবে আশা করি। তো
পরের ক্লাসে বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকে যদি বিশেষ কোনো সমস্যা থাকে বা সেগুলো রিলেটেড সমস্যাগুলো ডিসকাস করার চেষ্টা করব। আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ তোমাদেরকে।